এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সে রাতে জন্ম নিয়েছিল এক নিষ্পাপ প্রাণ জানোয়ারের বর্বর উল্লাসে শেষে চাপা সহ্য করতে না পেরে কিন্তু এই নির্মম পৃথিবীতে টিকে থাকার সুযোগ পেল না সে। ছায়ামালতীও পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণে নিভে গেল তার জীবন প্রদীপ। মৃত সন্তানকে দুই উরুর মাঝে চেপে ধরে নিথর হয়ে রইল সে। তাজর পেরোনি এই বিভীষিকা, বুক ফাটা যন্ত্রণার বিষ পান করেছিল স্বার্থপরের মতো নিজেকে শেষ করে দেওয়ার আশায়। কিন্তু সৃষ্টিকর্তা সেদিন তাকে নেননি। শরীর বেঁচে থাকলেও তার ভেতরটা মরে গিয়েছিল সে রাতে। ন্যায় বিচারের জন্য সে ছুটেছিল, চেষ্টা করেছিল খুনিদের শাস্তি পাইয়ে দিতে, কিন্তু ক্ষমতা টাকার শিকলে বন্দি আইন তাকে হাস্যকর বানিয়ে দিয়েছিল। তখন বদলে যায় তাজুয়ার। প্রতিশোধের নেশায় সে ঢুকে পড়ে অন্ধকার দুনিয়ায়, অর্গান পাচারের ভয়ঙ্কর ব্যবসায়। ছোট তাকবীরকে নিয়ে সে ফিরে যায় পৈতৃক নিবাসে। ভাইদের সাথে মিলে গড়ে তোলে অবৈধ সাম্রাজ্য। আর তাকবীর ধীরে ধীরে হয়ে ওঠে তার সবচেয়ে বড় অস্ত্র। তাকবীরের প্রথম খুনটা করে 17 বছর বয়সে। তার প্রথম শিকার ছিল সেই ওসি যে একদিন তার জীবন তছনছ করে দিয়েছিল। রক্তে ভিজে যায় তাকবীরের হাত, আর সেই হাতে রচিত হয়েছিল নতুন এক অধ্যায়ের সূচনা। এলিজাবেথ কাঁদছে, হিচকি তুলে কাঁদছে। একটু পরপর কেঁপে উঠছে তার সমস্ত কায়া। অদেখা কষ্টের ভারে বুকটা ভারী হয়ে উঠেছে। তাকবীর ভঙ্গুর অবস্থা মেঝেতে ঠেসে ধরে বসে আছে এখনো। আপনি? তাকবীর হুড়মুড়িয়ে উঠে গিয়ে খপ করে ধরে ফেলে এলিজাবেথের হাত। কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টানতে টানতে নিয়ে গেল ঠিকানা নামক সেই ঘরটায়। এখনো গা শিউরে ওঠে এলিজাবেথের এই অন্ধকার আচ্ছন্ন ঘরে থাকতে। তাকবীরের কণ্ঠস্বর থর থর করে কাঁপছে। এই ছেলে কিসে আমার, দেখো এই ছবিটা দেখছো, এটি আমার মা। আর ওই বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওটা আমার বোন, আমার না হওয়া বোন। বিশ্বাস করো, আমি খারাপ হতে চাইনি, আমাকে খারাপ বানানো হয়েছে। আমার শৈশবের মূল্যবান সময়গুলো কেটেছে এই বদ্ধ ঘরে। আমাকে বন্দি করে রাখা হতো এখানে, যাতে আমি আমার বিষাক্ত অতীত ভুলে না যাই। প্রতিশোধ স্পৃহা এভাবেই আমার ভেতরে চালিয়ে আমাকে নরক হাতকে পরিণত করা হয়েছিল। এ এক অমোঘ সত্য। তাকবীর চাইনি পশু হতে, তাকে পশু বানানো হয়েছিল। তাজওয়ারের প্রতিশোধের আগুন শুধু খুনিদের ভস্ম করেনি, ধ্বংস করেছিল তাকবীরের মনুষ্যত্ব। ছোটবেলা থেকে এই ঘরেই বন্দি থাকতো তাকবীর। দেয়ালে টাঙানো সেই নৃশংস ছবি যেন ওর ভেতরের আগুন আরো উচকে দিত। ঘৃণা, ক্রোধ, প্রতিশোধ সবকিছু একসঙ্গে গেঁথে দেওয়া হয়েছিল রন্ধ্রে রন্ধ্রে। তাকবীর জানতো এই আগুন নিভে গেলে সে আর বাঁচতে পারবে না। তার বিবেক, মনুষ্যত্ব তাকে গলা চিপে মেরে ফেলবে। তাই তো ছবিটা কখনো চোখের আড়াল হতে দিত না। তার মা আর বোনের সেই রক্তাক্ত মুখ যেন ওকে বারবার মনে করিয়ে দিত সে হিংস্র হওয়া ছাড়া আর কিছু হতে পারে না। তাকবীর কোনো কথা বলল না, এলিজাবেথ বলতেও দিল না। আবারও হাত ধরে টেনে নিয়ে গেল গাড়িতে। এলিজাবেথ নির্বাক, বাক শক্তি হারিয়েছে আজ। তাকবীরের মায়ের ভয়ঙ্কর অতীত মনে পড়তে শরীর কেঁপে উঠছে বারবার। কল্পনায় প্রতিফলিত হতে থাকে সেই সময়টা, কিভাবে কাছে ছিল অসহায় ছায়ামালতী, আর কতটা চাপের ফলে একটা শিশু সময়ের আগে ভূমিষ্ঠ হয়। তাকবীর গেল আলো ছায়া আশ্রমে। সরাসরি এলিজাবেথকে শক্ত করে ধরে টেনে নিয়ে গেল ফাঁকা বেসমেন্টে। সেই ভয়ঙ্কর ল্যাব যেটা নির্মম ভিডিওতে দেখানো হয়েছিল, এখন সব ফাঁকা, শূন্য, কোথাও কিচ্ছু নেই। এলিজাবেথ স্তব্ধ হয়ে চারপাশে তাকিয়ে রইল। মনে হলো পুরো ঘরটা যেন ঘূর্ণির বেগে ঘুরছে ওর পাশ দিয়ে। শূন্যতার মাঝেও কানে বাজতে থাকলো ছোট ছোট শিশুদের আর্তঙ্কিত আর্তনাদ। এই যে এলো কিসে, দেখো সব খালি, কিছুই নেই। আমি সব ছেড়ে দিয়েছি, সত্যি সব ছেড়ে দিয়েছি। তোমাকে আমি এক নতুন জীবনে এনেছি, যেখানে এসবের আর কোনো জায়গা নেই। আমি আর জড়িত নই, আমি মুক্ত। আমাকে বিশ্বাস করো লোকেশে, জানিয়ে নাও যদি চাও, তবুও ঘৃণা দিও না। তোমার চোখে সে তীক্ষ্ণ ঘৃণা আমার জান কেড়ে নেবে। আমি মরে যাব, মরে যাব। আমি তো সব ছেড়ে দিয়েছি, বিশ্বাস করো আমাকে, প্লিজ বিশ্বাস করো। এলিজাবেথ তাকালো তাকবীরের দিকে। তাকবীর অস্থির হয়ে উঠেছে, ঘুরে ঘুরে সব দেখাচ্ছে। আমি আর কুয়েত কোম্পানির সাথে কোনো চুক্তিতে নেই।
3 মাস। হ্যাঁ, 3 মাসের ভেতর আমার হাতে কোনো শিশুর রক্ত ঝরেনি। সেদিন সিলেটের পাহাড়ের থেকে যারা তোমাকে খাদে ঠেলে ফেলে দিয়েছিল ওরা কোম্পানির লোক ছিল। আমি কেন ওদের সাথে নেই, কেন চুক্তি ভেঙেছে, তারই প্রতিশোধ নিতে চেয়েছিল ওরা। বিশ্বাস করো আমাকে, প্লিজ বিশ্বাস করো। মরে যাবো আমি, সত্যি মরে যাব তোমার জন্য। আমি আমার কি যেন বলতে গিয়ে বলতে পারলো না তাকবীর। হ্যাঁ, তাকবীর ঠিকই বলেছে। সে আর কোনো কোম্পানির সাথে চুক্তিতে নেই। সে কবেই সব ছেড়ে বেরিয়ে এসেছে এলিজাবেথের জন্য। সেখান থেকে শুরু হয়েছিল বাবা ছেলের দ্বন্দ্ব, ব্যবসায় লসের পর লস। আর সেই ক্ষোভ থেকে তাজুয়া সেদিন এলিজাবেথকে মারতে গিয়েছিল। রিচার্ড সেদিন খেলার মাঠে কৌশলের স্ক্রিনে যে ভিডিওটা চালিয়ে দিয়েছিল, যেখানে তাকবীরকে দেখা গিয়েছিল কারোর সাথে তর্ক করতে, এক পর্যায়ে গান পয়েন্ট করেছিল লোকগুলোকে। তারা ছিল কোম্পানির লোক, প্রতিশোধ পরায়ণ শিকারী। তাকবীর হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। নিঃশ্বাসগুলো দ্রুত ছুটতে, কাঁপতে কাঁপতে পাগলের মতো বারবার বলে যাচ্ছে, আমি খুনি নই এলোকেশি, আমাকে খুনি বানানো হয়েছে। আমি ঘৃণা করি আমার বাবাকে, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো না প্লিজ। আমি শুদ্ধ হতে চাই, আমি মুক্তি চাই। এলিজাবেথ গিয়ে দাঁড়ালো তাকবীরের সামনে। শুদ্ধ হতে চান তো? তাকবীর ক্ষীণ চেহারাটা উপরে তুলো, ঘন মাথা নাড়ল। এলিজাবেথ স্থির কণ্ঠে বলল, পদত্যাগ জমা দিন। আপনি জনসাধারণের জন্য নন, ওদের জন্য বিপজ্জনক আপনি। তাকবীর আর এক মুহূর্ত দেরি করলো না জবাব দিতে। হ্যাঁ, তুমি বললে তাই করব। আমার চাই না কোনো পদ, চাই না কোনো ক্ষমতা। তুমি চাইলে জীবনটাই দিয়ে দেবো, সব ভাসিয়ে দেবো আমি। শুধু প্লিজ আমার থেকে দূরে যেও না। ভালোবাসতে হবে না আমাকে। আমি না এই পথে ঘাটের ধুলো হয়ে সারা জীবন তোমার পেছনে ছুটে গেলাম, তবুও তুমি থাকো কাছে। আমার যে কেউ নেই এতিম আমি। আমার কবরে মাটি দেওয়ার জন্য হলে সে তোমাকে লাগবে এলোকেশি। এলিজাবেথ করুণ দীর্ঘশ্বাস ফেলে হাঁটু গেড়ে বসে তাকবীরের সামনে। দু হাতের আঁচলায় আলতো করে দোলো তাকবীরের ভেজা ছিপ। কণ্ঠ নরম তবে কঠোর, শ্বেত সত্যে বাধা। আপনার অতীত ভয়ঙ্কর, কিন্তু আপনি যা করেছেন তা পাপ। শত শত মায়ের বুক খালি করেছেন আপনি। এই হাতে কত রক্ত ঝরেছে, এর শাস্তি দরকার। আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন। একটি দীর্ঘশ্বাস অতঃপর মৃদু হাসল এলিজাবেথ। আপনি পাপী, তবু আমার কাছে সবচেয়ে সম্মানিত হবেন। আমার দুর্ভাগ্য আপনাকে ভালোবাসতে পারলাম না, কিন্তু গর্বিত জীবনে আপনাকে পেয়েছি। আমার এই ছোট্ট জীবনে আপনি আমার কাছে সেরা, অতুলনীয়, ভালো মানুষ। আমার ভালো মানুষ। সারা জীবন আমার কাছে ভালো মানুষ হয়ে থাকুন না প্লিজ। আপনার সব দোষ স্বীকার করুন। আমি পায়ে পড়ি আপনার শাস্তি প্রয়োজন। পাপ যে খুব বেশি। তাকবীর নিষ্প্রভ দ্বিধাহীন চোখে তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। দৃষ্টিতে এক অসমাপ্ত যন্ত্রণা, নির্বাক আরতি। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো এলিজাবেথের চোখ থেকেও। মলিন হাসলো এলিজাবেথ, হাতে ছুঁয়ে দিল তাকবীরের চোখের পানি, আলগোছে মুছে দিল তার নরম চিরস্বরে বলল, সবচেয়ে বড় আদালত হলো মানুষের মনুষ্যত্ব। ওটা ভারী, খুব ভারী। দেখুন না, আমি একজনকে 3 বছর ধরে ভালোবেসে গেলাম, তবুও তার হতে পারলাম না, কারণ সে পাপী। পাপ পূর্ণ মিলেমিশে কিভাবে থাকে বলুন? তার সাথে থাকতে হলে আমাকে পাপী হতে হবে, পাপকে প্রশ্রয় দিতে হবে। একটা সুস্থ মানুষ হয়ে তা কিভাবে পারি বলুন? তাই বেছে নিলাম একপাক্ষিক বিরহ, যেখানে কোনো আশা, ভরসা, বিশ্বাস কিছুই নেই। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতাম। বলুন কেমন করে আপনাকে মাফ করে দেই? তবুও চাই আপনি আত্মসমর্পণ করুন। যেমন অজুর পর মানুষ পবিত্র হয়, তেমনি আপনিও আমার কাছে আগের মতো পবিত্র হয়ে উঠুন। আমার সেই ভালো মানুষটা হয়ে উঠুন মিস্টার তাকবীর। থাকুক না আমাদের মাঝে 14 শিকের বেড়াজাল, তবুও সম্মান থাকুক, আস্থা থাকুক। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার শাস্তি যেন কমে আসে, আপনার মুক্তি যেন ন্যায়ের হয়। হঠাৎ তাকবীর মেঝেতে শিপল গড়াগড়ি করতে লাগলো। বুকে হাত দিয়ে নিজেকে চাপড়াতে থাকলো জোরে। পাগলের মতো উচ্চস্বরে হেসে উঠল। আমি সুখী, আমি সুখী। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি আছি। আমার এলোকেশি আমার কথা ভাবছে। মা দেখো কি বলে, আমি পোড়া কপাল। এ দেখো আমার এলোকেশি আমার কথা ভাবছে, আমার ভালো চাইছে। আমি আজ কিছু না পেয়েও কত সুখী। তাকবীরের চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল সব। দুই চোখে জলে চৈচম্বুর। ঝাপসা দৃষ্টির ফাঁক গলে তাকবীর দেখতে পেল এলিজাবেথ ঝলে পড়ছে। ছুটে গেল তাকবীর, হাত বাড়ালো কিন্তু ধরতে পারলো না। এলিজাবেথ চেতনা হারিয়ে নিথর হয়ে পড়ে রইল মেঝেতে।
সাদা অ্যাবসন পরিহিত 50 ঊর্ধ্ব ডক্টর সাবিহা ফাইল হাতে স্থির দাঁড়িয়ে আছে, গভীর চোখে একনিষ্ঠভাবে রিপোর্টের পৃষ্ঠা উল্টাচ্ছে। পাশে উৎকণ্ঠিত তাকবীর কখনো ডক্টরের মুখের ভাব পড়তে চেষ্টা করছে, কখনো দৃষ্টি ফেলছে হাসপাতালের সাদা বিছানায় নিথর শুয়ে থাকা এলিজাবেথের দিকে। একসময় ডক্টর সাবিয়া ফাইল বন্ধ করে চোখ তুললেন এলিজাবেথের দিকে, পরপরই আবারও তাকালেন রিপোর্টের দিকে। এলিজাবেথের উদ্দেশ্যে গভীর কণ্ঠে প্রশ্ন ছিল। হ্যাভ ইউ মিসড ইউর পিরিয়ড? চাপা ভয় কামড়ে ধরল হৃদয় কপাটে। এলিজাবেথ নীরবে দুপাশে মাথা নাড়ো, ফোঁস নিঃশ্বাস ছেড়ে চোখ থেকে পাওয়ার গ্লাস খুলে ফেলল ডক্টর সাবিহা। পাশ আই সি, ডোন্ট ওয়ারি, অনেক সময় এমন হয়ে থাকে। থেকে ছটফটি উঠল তাকবীর। কি হচ্ছে ডক্টর? ইজ দিস সিরিয়াস ম্যাটার? হঠাৎ সেন্সার হলো কেন? সবটা খুলে বলুন আমাকে। হেসে ফেল ডক্টর সাবিহা, চোখ দুটো বড় বড় করে অবিস্মরণীয় ভঙ্গিতে বলল। হয়েছে তো, অনেক বড় একটা মিরাক্কেল হয়ে গিয়েছে। মানে? শি ইজ 3 months ইন্টু হার প্রেগনেন্সি। কংগ্রাচুলেশন মিনিস্টার তাকবীর। উলট পালট বাতাসের তীব্র ধাক্কা এক কদম পিছিয়ে গেল তাকবীর। হঠাৎ যেন বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল শূন্যতার গর্জনে। তাকালে এলিজাবেথের দিকে। এলিজাবেথ অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। অভিব্যক্তি পাথরের নাই, কোনো অনুভূতির ছায়া নেই। এটাকে ক্রিপ্টিক প্রেগনেন্সি। ক্রিপ্টিক প্রেগনেন্সি মূলত এমন এক ধরনের গর্ভধারণ যেখানে একজন নারী দীর্ঘ সময় পর্যন্ত বুঝতেই পারে না যে তিনি গর্ভবতী। সাধারণত মাসিক চলতে থাকা, গর্ভধারণের সাধারণ লক্ষণ না থাকা বা হরমোনজনিত কারণে পরীক্ষায় প্রেগনেন্সি ধরা না পড়ার ফলে এটি ঘটে। তাকবীর অবিশ্বাস্য নজরে তাকালো ডক্টর সাবিয়ার দিকে। ভদ্র মহিলার চোখ জল করছে, বলতে থাকলেন। সত্যি এটা এক অবিশ্বাস্য ঘটনা। আমার জীবনে এমন রেয়ার কেস খুব কমই দেখেছি। ওনার শারীরিক অবস্থা এবং যে ভয়াবহ বিপদের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, তাতে বাচ্চাটার টিকে থাকার সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। আজ তা নিজ চোখে দেখলাম। ছোট্ট শিশুটা যেন সব বাধা অতিক্রম করেই পৃথিবীতে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। হি অর শি ইজ ডেফিনেটলি সো স্ট্রং। কতদিন চলছে? বিবর্ণ স্বরে জানতে চাইল তাকবীর। 3 months। আপনাদের এই স্পেশাল মুহূর্তটা একান্তে ভাগাভাগি করে নিন। আসছি আমি। আন্তরিক হেসে চলে গেল ডক্টর সাবিহা। ফেলে গেল বেদনাময় নীরবতার আর নিরবধি যন্ত্রণা। চার দেয়ালের ছোট্ট কক্ষে যেন বিষণ্ণতার অন্ধকার নেমে এসেছে। কারোর মাঝে কোনো উৎফুল্লতা নেই, মোহবিষ্টতা নেই, শুধু অস্ত্রবিহীন আর্তনাদ আর অশ্রুসিক্ত অপেক্ষা। নীরবতার সুতো ছিল তাকবীর নিজেই, ভারী শ্বাসের টুকরো টুকরো কথার সুরে। তুমি জানতে, তাই না? নিশ্চপ্ত নিশ্চুপ এলিজাবেথ, তার সকল ধ্যান জ্ঞান দেয়ালে নিবিষ্ট। স্পিক আপ এলিজাবেথ। লোকটার কণ্ঠে গাঢ় অভিমান স্পষ্ট। সে তো কখনো নাম ধরে ডাকে না, তবে আজ কেন? খুব বড় ধাক্কা খেয়েছে বুঝি, নাকি রাগ করেছে? এবার গুমড়ে ওঠা যন্ত্রণার ভার এলিজাবেথের গাল বেয়ে গড়িয়ে পড়লো আরো। ছটফটি উঠল তাকবীর। তুমি শুরু থেকে সবটা জানতে, তাই না? তাই তো রাশিয়া চলে যাওয়ার জন্য হঠাৎ এত ব্যাকুল হয়ে উঠেছিলে, রাইট? সন্দেহ হয়েছিল, কিন্তু তা প্রকাশ করার সুযোগ পরিস্থিতি আমাকে দেয়নি। প্রকৃতি যে আমার প্রতি বরাবরই নির্মম। কেন এত ব্যাকুল হয়ে গিয়েছিলে দূরে যাওয়ার জন্য? বাচ্চাটাকে মেরে ফেলে চিন্তা করছিলে? প্লিজ ডোন্ট টেল মি দ্যাট ইউ আর হ্যাভিং সেকেন্ড থটস অ্যাবাউট অ্যাবর্শন। এলিজাবেথ। আজ প্রথমবারের মতো শক্ত হলো তাকবীরের কণ্ঠস্বর। ক্রোধে শরীরের শিরা উপশিরা কঙ্কালের মৃত্যু মজেছে। হঠাৎই ফিক করে হেসে ফেলে এলিজাবেথ। জিহ্বা বাঁকিয়ে তাকালো তাকবীরের জ্বলন্ত লাভায়। পাপ তো আমি করেছি, সে তো নিষ্পাপ। তবে সে কেন পাপের শাস্তি পাবে? তাহলে কি চাইছিলে তুমি? ওকে নিয়ে অনেক দূরে চলে যেতে, যেখানে কোনো অশুভ ছায়া পড়বে না ওর নিষ্পাপ সত্তার ওপর। পারতে একে একটা সন্তান মানুষ করতে? মলিন হাসলো এলিজাবেথ। আমার সন্তান আমার শক্তি হয়ে এসছে, কেন পারবো না? আর না পেরে যেতামই বা কোথায়? আমার 3 কুলেই বা আছে কে? আমি তো এক অন্তহীন মরীচিকা, যেখানে দিনে দিনে শুধু ছলনার জঞ্জাল জমছে আর ঝুরঝুরে হয়ে পড়ছে সবকিছু। বাক্য গভীরতা বুকে কাটার মতো গিয়ে বিঁধল তাকবীরের। বসলো এলিজাবেথের বেডের পাশে, আলগোছে ওর একটা হাত মুঠো নিয়ে দৃঢ় স্বরে বলল। আমাকে আর একটা আপন ভাবা গেল না? আমি শুধু তোমার দায়িত্ব নিইনি, তোমার সকল কিছুর দায়িত্ব নিয়েছি আমি। তুমি ওখানে আর ফিরে যেতে না চাইলে ওকে ফাইন, তুমি আমার কাছে থাকো। তোমার অসুস্থ হয়ে এমন কিছু বলবো না আমি, কোনো দিনও না। ও আমার না হোক, তবু আমি ওর দায়িত্ব নিতে চাই। ওকে আমার থেকে দূরে নিয়ে যেও না এলুকেছি, প্লিজ।
সরিয়ে নিল এলিজাবেথ ধারালো কঞ্চে বলে, ওর ওপর আমি আপনার বা ওই লোক কারো ছায়া পড়তে দিব না। আপনারা দুজনেই সমান পাপী। সত্য হয়ে এলে দিবে? আমার হতে হবে না তোমাদের। তোমাদের ভালো রাখার দায়িত্ব দিবে আমায়। এলিজাবেথ তাকালো তাকবীরের কিস্য গহ্বরে, চোখে মুখে নেই কোনো জড়তা দ্বিধা। কতটা সাবলীল গলায় বলে দিল, এত বড় একটা কথা কিভাবে পারবে মানুষ, একটা মানুষ এত নিঃস্বার্থ আর ত্যাগী হতে? কিভাবে শুদ্ধ হবেন? আত্মার শুদ্ধিকরণের মাধ্যমে। কিভাবে নির্মল হবেন? আত্মধ্বংসের মাধ্যমে। আত্মহত্যা? হ্যাঁ, তবে আত্মার না, পাপের হত্যা। কিভাবে? সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও। ভয় পেও না, সব তোমার মনের মতোই হবে। রেস্ট করো এখন, আমি আসছি। তাকবীর দুকদম এগোতেই পেছন থেকে হাত আঁকড়ে ধরে এলিজাবেথ। ঘুরলো তাকবীর কাছে মেয়েটা। এলিজাবেথ ব্যথায় ভেজা নিঃশব্দে বলল, আপনার সাথে সাক্ষাৎ রিজিকে ছিল, কিন্তু আপনার সাথে সংসার রিজিকে ছিল না। আমাকে অভিশাপ দেবেন না। তোমার ছাড়া যে আমি সুখে লাগালটুকুও পাই না। এ কেমন রয়েছে? খোদা কেমনে বলে এত পাষাণ হইতে? মনের কথা মনের মধ্যেই পিষে দিল তাকবীর। একগাল হেসে বসলো তাকবীরের এলিজাবেথের পাশে। ওর মাথায় আলতো করে হাত রেখে নরম গলায় বলল, সবর তো হ্যাপি এন্ডিংই পছন্দ, তাই না? তবে এমনটা তো সবসময় হয় না। এই উপন্যাসে না হয় আমি অপূর্ণ রয়ে গেলাম। উপসংহারে দাগ কেটে থাকুক আমার অপূর্ণতা সকলের মনে। এলিজাবেথ এবার শব্দ করে কেঁদে উঠলো, খামচে ধরলো তাকবীরের হাত। আদালত তো আপনার ফাঁসির রায় দেবে। তাকবীরের ছোটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানির জীবন কত সুন্দর। এলোকেশে তার মৃত্যুকে ভয় পাচ্ছে। তাকবীরের ছোট গহ্বরে ফাঁক বলে কিছু চললো ছুটে প্রাপ্তির হাসি। সেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। তাকবীরের কণ্ঠ জড়িয়ে আসছিল। মরণেও ক্ষতি নেই, ক্ষতি শুধু তোমার না পাইলে। বলে তৎক্ষণাৎ পালিয়ে গেল তাকবীর। কার্নিশের বাদ যে ভাঙছিল পেছনে ফেলে গেল দুর্বোধ্য এলিজাবেথকে। গাড়ি চলছে নির্দিষ্ট গন্তব্যে। রেয়ান ড্রাইভ করছে, পাশেই বসে আছে তাকবীর। পিনপতন নীরবতায় সুতো ছিল রেয়ান। বস, আপনি কি সত্যি সত্যি স্যালেন্ডার করার কথা ভাবছেন? এছাড়া আর কোনো উপায় নেই রিয়ান। কিন্তু বস, এতে তো আপনার মৃত্যু সুনিশ্চিত। এভাবে তো ম্যাম পাবেন না। ওর চোখের ঘৃণা থেকে তো বাঁচতে পারবো, তাই না? বস, আপনি বুঝতে পারছেন না, ম্যামের কাছে যে প্রমাণগুলো রয়েছে সেগুলো ফেস করলে ফাঁসির রায় ছাড়া গতি থাকবে না। সেটাই তো বললাম, প্রমাণ পেশ করলে ফাঁসির রায় আসবে, তাছাড়া নয়। থমকালো রেয়ান তাকবীরের দিকে তাকাতে। তাকবীর গ্রীবাবাকে হাসলো, ইঙ্গিত বুঝে আর বাকি থাকলো না রেয়ানের। তাকবীর কাউকে কল করতে করতে রেয়ান এর উদ্দেশ্যে বলল, তুমি কি ভেবেছিলে রেয়ান এত সহজে ময়দান ছেড়ে পালাবো আমি? না বস, আপনি তো ম্যামের ব্যাপারে খুব সিরিয়াস। একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তাকবীর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ সিরিয়াসই তো। সে চাইছে আমি আত্মসমর্পণ করে, অবশ্যই করব। তবে আত্মসমর্পণ করার পরের ব্যাপার তো আর ওর বা আমার কারোর হাতেই নেই। আমাদের হাতে আছে বস, খেলার পাশা উল্টে দেওয়ার। সাথে হু হু করে হেসে উঠল দুজনে। এরই মধ্যে কল রিসিভ হলো। তাকবীর ফোনে কানে তুলে ওকে শাসাতে থাকে। শালাকে আস্তানাতে বেঁধে রাখো, আমি আসছি। আমার বিরুদ্ধে চক্রান্ত? হ্যাঁ। কল কেটে রাগে রিরি করতে থাকে তাকবীর। রেয়ানের কণ্ঠটা এবার বেশ চিন্তিত শোনালো। লম্বা তবে বস, যত কিছু করি এত কিছুর পরও কি ম্যাম আপনাকে মেনে নেবে? এর জন্য এবার অন্য চাল চালতে হবে। ওই কাদর চোখের ঘৃণায় শেষ হতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেললো তাকবীর, সিটে গা এলিয়ে দিল। চোখে দাউ দাউ করছে প্রতিহিংসার আগুন। হসপিটাল মানেই বিরক্তিকর জায়গা। শুয়ে থাকতে থাকতে যে কখন চোখ লেগে গিয়েছিল টেরও পায়নি এলিজাবেথ। হঠাৎ গভীর ঘুমের মধ্যে অনুভব করলো পেটের উপর ভারী কোনো বস্তু। চোখের পাতা এক রাজ্যের ঘুম ভর করেছে আজ। আরম্ভপূর্ণ ঘুমের দফা রফা করতে হাত ছড়িয়ে শরীর নাড়াতেই চাইলো এলিজাবেথ, তবে পারল না। কি যেন শক্ত করে ধরে রেখেছে হাত দুটো। পেটের উপরের চাপটা ক্রমশ বাড়ছে, কমছে। পিটপিট করে চোখ মেলো এলিজাবেথ। তবে যা দেখতে পেল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রিচার্ড বসে আছে বেডের পাশে। ভাবভঙ্গি কেমন অদ্ভুত আর অস্বাভাবিক লাগছে। একটু পর পর ঝুঁকে পেটের উপর মাথা ছোঁয়ায়, আবার সরে আসে। কেমন আইটাই করছে, শক্ত হাতগুলো নিষ্পিস করছে। আপনি? চমকে উঠল রিচার্ড, ঠিক যেন চোর হাতে নাতে ধরা পড়েছে। শুষ্ক কঞ্চে চোখ গিল কয়েকবার। হঠাৎই ঝাঁপিয়ে পড়লো এলিজাবেথের মুখে,
কষ্টেপ চেপে ধরল হতবম্ব এলিজাবেথ। আতঙ্কে দৃষ্টি ছুটল হাতের দিকে। ওর যে হাতে স্যালাইনের সুচ, সেই হাতটাই ওড়না দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে হাসপাতালের বেডের সঙ্গে। অপর হাতে হ্যান্ডকাফে বন্দি, বেরোর পথ নেই। রিচার্ড আবারও গিয়ে বসলো এলিজাবেথের পেটের কাছে। আশ্চর্যজনক ভাবে হাত কাঁপছে রিচার্ডের। কাঁপা কাঁপা হাতটা রাখলো ওর পেটের উপর। শিউরে উঠে এলিজাবেথ, ভেতরটা শ্বাস আটকে এলো। ছটফটে অবস্থায় দেখতে থাকলো রিচার্ডের অদ্ভুত আচরণ। রিচার্ড কেমন যেন একগুঁয়ে দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের পেটে। গলা কাঁপছে। হৃদয়হীন গ্যাংস্টারের এলিজান, এখানে আমি আছি। বলে দ্রুত, দুপাশে ঘন ঘন মাথা ঘুরিয়ে বাক্য সংশোধন করে নেয়। এখানে আমার অস্তিত্ব আছে, তাই না? রিচার্ডের শরীর কাঁপছে, বুকে ঢেউ উঠেছে থেমে থেমে। এলিজাবেথের পেটে বারবার হাত রাখছে, আবার সরিয়ে নিচ্ছে। সাহস করে ছুতেও ভয় পাচ্ছে। শুকনো চোখ গিলে যাচ্ছে একের পর এক। গলা যেন শুকিয়ে কাঠ আজ। এই কেমন অনুভূতি? কি কেন এমন নিঃশক্তি লাগছে? হাত কাঁপছে, বুক কাঁপছে। হিলি, ও এখানে আছে, তাই না? আমার বাচ্চা, আমার রক্ত, আমার অস্তিত্ব তোর গর্ভে। এলিজাবেথ বিস্মিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। এ এক অন্য রিচার্ড, অপরিচিত, না দেখা না বোঝা এক রিচার্ড, যাকে এমন কখনো কেউ দেখেনি, কেউ না। রিচার্ড হাঁটু গেড়ে বসলো বেডের পাশে। এলিজাবেথের কাঁপতে থাকা শরীরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরপর নিঃশব্দে ঝুঁকে ছুটছু আলো পেটে স্বর ভেজে ভেজে আসছে। এই এলিজান, এই অনুভূতিটা কেমন? আমার তো শক্ত মন, তাই ঠিকভাবে বুঝতে পারছি না। আমার কি খুব খুশি হওয়া উচিত? এলিজাবেথ মোচড়ামুচি করছে মুক্ত হওয়ার জন্য, ছটফট করছে, গোঙাচ্ছে অস্পষ্টভাবে। রিচার্ড বিরক্ত হলো। সে তো এই মুহূর্তটা একান্তে উপভোগ করতে চায়, তাই তো আগে সাবধানতা নিয়েছে, হাত পা মুখ সব বেঁধে রেখেছে। এই মেয়ের কথায় জোর না থাকলেও গলায় জোর প্রচন্ড। আজ কোনো কিছুই গায়ে মাখলো না রিচার্ড। সে কখন থেকে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে সেইখানটায় যেখানে ওর অস্তিত্ব রয়েছে, ওর রক্ত, ওর সন্তান। রিচার্ড কায়নাত তার জীবনে সবচেয়ে বেশি অবাক হয়েছিল সেদিন, যেদিন জানতে পেরেছিল সে বাবা হতে চলেছে। তার রক্ত, তার অস্তিত্ব পৃথিবীতে আসতে চলেছে। সে তো চেয়েছিল এমনটাই হোক, প্রথম থেকে চেয়েছিল। তবে এত ঝড়ঝাপটার পরও যে তা সম্ভব হবে তা ভাবতে পারিনি কখনো। সেদিন রিপোর্ট হাতে পাওয়ার পর কিছুক্ষণ নিশ্চুপ ছিল রিচার্ড। ফ্যালফ্যাল করে তাকিয়েছিল কাগজের দিকে, শব্দহীন, নিস্তব্ধ। পরপর অজান্তে হেসে ফেলেছিল, তবে তা ছিল ক্ষণস্থায়ী। কেউ দেখার আগে আবার মুখোশ পরে নিয়েছিল সে। সিলেটের দুর্ঘটনার পর হাসপাতাল থেকে তাকবীর যখন এলিজাবেথকে নিয়ে গিয়েছিল, তখনও রিচার্ড চুপচাপ ছিল বটে, কিন্তু পরে ঠিক একে একে এলিজাবেথের সমস্ত রিপোর্ট সংগ্রহ করেছিল। আর সেদিনই জানতে পারে এই খুশির সংবাদ। তারপর পরই খুব দ্রুত গুছিয়ে ফেলেছিল সব স্বপ্নের নকশা। কেমন হবে তার সন্তানের ভবিষ্যৎ, কিভাবে এলিজাবেথকে আর তার সন্তানকে অন্ধকার জগৎ থেকে দূরে সরিয়ে রাখবে, সব পরিকল্পনা সাজিয়ে ফেলেছিল রিচার্ড। তাই তো সেদিন ফার্ম হাউসে পাগলের মতো ছুটে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত মার্কোর হাতে ধরা পড়ে গেলেও রিচার্ড নিজের কৌশলে ঠিকই এলিজাবেথকে বাঁচিয়ে গিয়েছিল সব সময়। নিজে সমঝোতায় এলিজাবেথকে আঘাত করে এমনভাবে পরিস্থিতি সামনে নিয়েছিল যাতে মার্কোর আঘাত থেকে ওকে রক্ষা করতে পারে। তবে সেদিন নিজেকে সামলে রাখতে পারলেও আজ পারছে না রিচার্ড কায়নাত। রিচার্ড উঠে দাঁড়ালো, এগিয়ে এসে ঝুঁকে এলিজাবেথের মুখের খুব কাছে এলো। ওর উষ্ণ অস্থির নিঃশ্বাসগুলো এলিজাবেথের ত্বকে আঁচড় কাটছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের। অস্বস্তিতে দুপাশে মাথা নাড়াতে লাগলো বারবার। রিচার্ড পকেট থেকে কিছু বের করলো, একটা ছোট্ট বক্স। খুলতে চকচক করে উঠলো একটা ডায়মন্ডের রিং। কোনো কিছু না বলে নিঃশব্দে আলতোভাবে এলিজাবেথের আঙুলে পরিয়ে দিল সেটি রিচার্ড। অতঃপর ঠিক যেখানে রিংটা বসেছে সেখানে ঠোঁট চলো এঁকে দিল গভীর এক ছোঁয়া। আবারও অন্যভাবে ঝুঁকলো এলিজাবেথের উপর। মনোমুগ্ধের মতো দৃষ্টি আটকে রইল এলিজাবেথের ভেজা চোখে। রিচার্ড হঠাৎই গভীর এক চুম্বনে আবদ্ধ করলো এলিজাবেথের ললাট। শক্ত করে ঠোঁট চেপে ধরে রইল কিছুক্ষণ। এলিজাবেথ নিঃশব্দে চোখ বুঝে নিল। চারপাশে নিস্তব্ধতার এক ঝড় নেমেছে, শূন্যতা, অথচ পূর্ণতায় ভরা এক মুহূর্ত। রিচার্ড ধীরে ধীরে বুক নামাল। এলিজাবেথের কানের লতির ঠিক পাশে
ফিসফিস করে বলল। আজ আমি খুব খুশি এরিদের বাবমা। হৃদয়ের কপাটে শক্ত করে কামড়ে ধরল কি যেন অজানা এক অনুভূতি ছুঁয়ে গেল অন্দরমহলে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা অশ্র, তবে সেটি খুশির না, দুঃখের। সে রহস্য একমাত্র এলিজাবেথই জানে। রিচার্ড নড়ল না, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। জিভ দিয়ে শুষে নিল সমস্ত বেদনার জল। আজ যে খুশির দিন, আজ বেদনার জায়গা নেই। আলিঙ্গনের স্নিগ্ধতার সুবাস প্রতিটি কোণে কোণে। রিচার্ডের মাঝে আজ কোনো হিংস্রতা নেই, নেই কোনো তাড়াহুড়ো। দু হাতের আঁচলে চেপে ধরল এলিজাবেথের গাল, নরম গরম ছোঁয়ায় ছুঁয়ে দিল ওর গাল, ললার, চোখ, অতঃপর ঠোঁটে এক গভীর দীর্ঘ স্থায়ী স্পর্শ রেখে দিল। সোজা হয়ে দাঁড়ো রিচার্ড, এক পা দুপা ধীরে ধীরে গেল এলিজাবেথের পায়ের কাছে। পায়ের পাতা ছুঁয়ে দিল সে একই নরম গরম স্পর্শ। তিত্তির করে কেঁপে উঠল এলিজাবেথের গরম শরীরের প্রতিটি কোষে। জানান দিল গ্যাংস্টার বসের আগমন ঘটেছে। রিচার্ড এবার এক ঝটকায় খুলে দিল এলিজাবেথের মুখ, মুক্ত করলো তার হাত পা। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে হুড়মুড়ে উঠে বসল, ফ্রিকুচকে তাকালো রিচার্ডের দিকে। টাকাতে বাঁকা হাসলো রিচার্ড। পরনে এখনো সেই দিনের কালো টাইট ফিটিং টি শার্ট, রক্তে মাখা, বুকে এঁটে আছে একদম। হাতের মাসল শরীরে টান টান হয়ে বসে আছে, বাহুর শিরাগুলো ফুটফুট করছে। গলায় ঝুলে ধাতব ডকট্যাগ আর জলজল আলো বের হচ্ছে কোমরের বেল্টে গাঁথা অস্ত্র থেকে। লিফট বন্ধ থাকায় দৌড়ে 12 তলা সিঁড়ি বেয়ে ওঠার কারণে চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলে পড়ে আছে কিছু অংশ। রিচার্ড কুটিল হেসে দু কদম পিছিয়ে গিয়ে তর্জনী তুলে গুনতে শুরু করলো। 1 2 3। বাস ঠাস, হঠাৎই ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দে কেঁপে উঠলো পুরো হসপিটাল। এলিজাবেথ কেঁপে উঠলো, দোকানে দু হাতে কান চেপে ধরল। চারপাশে গম গম হয়ে উঠে বেলুন ফাটার শব্দে। হঠাৎ করে তীব্র শব্দে বেজে উঠলো গানটা অনলি সং। এটা কি কোনো হসপিটালের পরিবেশ হতে পারে? চমকিত এলিজাবেথ হুড়মুড়িয়ে ছুটলো জানলার দিকে, পর্দা সরিয়ে তাকাতে দৃষ্টি আটকে গেল। যেন স্বয়ং আকাশ থেকে ঝরছে অগণিত নীল কনফেটি, নীল রঙের বেলুন উড়ছে বাতাসে। পার্কিং লটের দিকে চোখ যেতেই দেখতে পেল সারি সারি রিচার্ডের গার্ডরা দাঁড়িয়ে, হাতে ফুল নিয়ে, চারপাশ সাজানো ফুলে আর বেলুনে। এক অসম্ভব সুন্দর আয়োজন, আমেরিকান সংস্কৃতির মতো করে করা হয়েছে। জেন্ডার রিভিলের আয়োজন। এলিজাবেথ হতবাক হয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো, এসব কি? রিচার্ড কায়নাত বাবা হতে চলেছে, একটু তো সেলিব্রেশন করাই যায়, তাই না? নিঃশ্বাস নিতে ভুলে গেল হৃদস্পন্দন। এত দ্রুত, এত নিখুঁতভাবে সবকিছু সাজানো কিভাবে সম্ভব? এবার এলিজাবেথ গভীর দৃষ্টিতে চারপাশের সাজসজ্জা লক্ষ্য করলো। চারিদিকে নীলের রাজত্ব। বিস্ময় ঘেরা চোখ দুটি তাকালো রিচার্ডের দিকে। ব্লু? রিচার্ডের ঠোঁটের কোণে সেই পরিচিতি বিজয়ী হাসি এনে পড়ল। ইয়েস, বিকজ ইটস এ বয়। এলিজাবেথের সঙ্গে সঙ্গে তেড়ে গেল রিচার্ডের দিকে, খামচে ধরল টি শার্ট। গজন মিশ্রিত কণ্ঠ কাঁপছে থরথর করে। কি করেছেন আপনি আমার সাথে? আমার সবকিছু আগে থেকে আপনি কিভাবে জেনে যান? এমনটা কেন হলো? এটা তো হবার কথা ছিল না। সমাজ কি বলবে, লোকে কি বলবে, ওর কি পরিচয় দিব আমি? কেন করলেন এমনটা? এলিজাবেথ হাঁপিয়ে উঠে। রিচার্ড কোনরূপ প্রতিউত্তর বিপরীতে ওকে নিয়ে বেডে বসালো। গভীর গলায় বলল, লোকে কেন কিছু বলবে? কি বলবে জানেন না আপনি? আমার সাথে সাথে আবার গর্ভকেও কলঙ্কিত করেছেন আপনি। এই বাচ্চার কোনো পরিচয়ই নেই সমাজে, রাখতে চাই না আমি ওকে। এলিজাবেথ ছিটকে গিয়ে পড়লো বেডে। রিচার্ড বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়লো ওর উপর। বৃদ্ধাঙ্গুলির আর তর্জনী দিয়ে চেপে ধরল কণ্ঠনালী। কি বলেছিস তুই, আবার বল। রাখবো না আমি এই বাচ্চা। দমে না এলিজাবেথ গোঙাতে গোঙাতে বলে। ঠাস করে একটা চড় পড়লো গালে। পরপর বৃষ্টির মতো পড়তেই থাকে। চোয়ালে দাগ বসে যায় 5 আঙ্গুলে। তবুও এলিজাবেথ বারবার বলতে থাকে, হ্যাঁ, রাখবো না আমি এই সন্তান, পিতৃ পরিচয়হীন, অবৈধ। রিচার্ড ক্ষুধার্ত হিংস্রর মতো গর্জন করে উঠল, ও আমার সন্তান, আমি ওর বাবা। অবৈধ না সে। আমার আর তোর হালাল বন্ধনে ওর আগমন। এই সমাজের কারোর রাইটস নেই ওর পরিচয় নিয়ে কথা বলার। মানে ও মিস্টার কায়নাত এবং মিসেস কায়নাতের সন্তান। তুই আমার লিগ্যাল ওয়াইফ, আন্ডারস্ট্যান্ড? ওয়াইফ?
কক্ষ কাঁপিয়ে চেঁচালো রিচার্ড। এলিজাবেথ হ্যাঁ হ্যাঁ, তুই আমার ওয়াইফ, এই রিচার্ড কায়নাতের ওয়াইফ তুই। তোকে কিনে আনিনি আমি, সেই স্বাক্ষর ছিল তোকে হালাল করে আমার করার স্বাক্ষর। এলিজাবেথ ধাক্কা দিয়ে রিচার্ডকে ওর উপর থেকে ফেলে দিল। কি যা তা বলছেন? আমি ওনার আবারও অতর্কিত আক্রমণে কুকড়ে গেল এলিজাবেথ। রিচার্ড এসে ওকে দেয়ালের সাথে চেপে ধরল। তোর জীবনে আমি একমাত্র পুরুষ ছিলাম, আর আমার জীবনে একমাত্র নারী তুই। কারোর ঠাঁই নেই আমাদের মাঝে। তোর বিয়ে আমার সাথে হয়েছে শুধুমাত্র আমার সাথে। আমার প্রতিটা ছোঁয়ায় বৈধতা ছিল। তোকে ছোঁয়ার এবং বাচ্চার উপর পূর্ণ এখতিয়ার রয়েছে আমার। তোরা দুজন শুধু আমার আর কারণ না। ইউ আর মাই পার্টনার নাও অ্যান্ড অলওয়েজ থ্রু এভরি মোমেন্ট এভরি ব্রেথ, বাউন্ড বিয়ন্ড টাইম, ফর এভার ইয়োর্স। এলিজাবেথ অবিশ্বাস্য নজরে চেয়ে আছে রিচার্ডের দিকে। নেত্রদয়ের চকচকে কৌতূহল লেপছে। তাহলে সেদিনের বিয়ে? হাসতে হাসতে দূরে সরে আসলো রিচার্ড। এলিজাবেথের পা সযত্নে বেডে তুলে দিয়ে ওর উরুতে মাথা রেখে শিব বলল, রিচার্ড কায়নাত এক রহস্যের মোড় দেন, যেখানে কেউ আজও পৌঁছাতে পারেনি। যেখানে আমি মাত্র 25 মিনিটেই যার প্রতিটা অধ্যায় উল্টে তাকে নিজের বলে মেনে নিয়েছি। অস্থির এক ঝড়ে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে অন্য কারোর হবে? অসম্ভব। তুই আমার ছিলি, আমার আছিস, আমারই থাকবি। আর যদি কেউ তোকে ছিনিয়ে নেওয়ার সাহস করে, তবে তাকে মাটির নিচে চাপা দিতে আমি এক মুহূর্ত দেরি করব না।